নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আরজি করের ধাক্কায় এখনো পর্যন্ত কোনো তৃণমূল নেতা তৃণমূল ছাড়েননি, অন্তত এই বাংলায়। কয়েকটা উইকেট অবশ্য নড়বড়ে হয়েছে, যেমন সুখেন্দু শেখর রায় কিংবা এই যে শান্তনু সেন। এই দুই উইকেট ছাড়া, মানে তৃণমূলের এই দুই নেতা ছাড়া কিন্তু তৃণমূল এখনো পর্যন্ত অটুট আছে। আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূলের মধ্যে মতভেদ চলছে, বিদ্রোহ চলছে, নানাজনে নানা কথা বলছেন। কুণাল ঘোষ আবারও নতুন করে বলছেন যে প্রশাসনের একটা ভূমিকা রয়েছে, প্রশাসনের একটা দোষ রয়েছে। এই সব নানা রকম জিনিস চলছে, কিন্তু তৃণমূলে এখনও পর্যন্ত উইকেট পড়েনি কিংবা তৃণমূল ছেড়ে কেউ অন্য দলে যোগ দেননি। কিন্তু এবার তৃণমূলের জন্য একটা বড় ধাক্কা চলে এলো, আর সেই ধাক্কাটা এলো তৃণমূলের যে সর্বভারতীয় দল হওয়ার একটা স্বপ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই স্বপ্নে কিন্তু একটা বড় ধাক্কা এলো অসম থেকে। অসমে তৃণমূলের যিনি সভাপতি ছিলেন রিপুন বোরা, তিনি একেবারে আজকে কালীঘাটে একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন। আর সেই চিঠিটাতে তিনি স্পষ্ট লিখে দিয়েছেন যে তিনি এবার তৃণমূল ছাড়ছেন, তিনি তৃণমূল ত্যাগ করছেন, তৃণমূল তিনি আর করবেন না, এবং তিনি তৃণমূলের সভাপতি পদ থেকে ইস্তফা তো দিচ্ছেনই, সেই সঙ্গে তৃণমূলের যে প্রাথমিক সদস্য পদ, সেই সদস্য পদ থেকেও ইস্তফা দিচ্ছেন। এইরকমই কিন্তু একটা চিঠি কালীঘাটে এই রিপন বোরা পৌঁছে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে এই রিপন বোরাই কিন্তু 2024 লোকসভা ভোটের আগে উত্তর পূর্ব ভারতের আরেক তৃণমূল সাংসদ সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদানটা করেছিলেন, এবং তৃণমূলের হয়ে অসমে তিনি সংগঠন তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। এবং সেই আপ্রাণ চেষ্টা করতে গিয়ে তার যেটা দাবি, চিঠিতে তিনি যেটা লিখেছেন যে অসমের 34টি জেলার মধ্যে 31টি জেলাতেই নাকি তৃণমূলের সংগঠন তিনি বানিয়ে ফেলেছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে এবারের যে 2024 লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে তৃণমূল অসমে 4টি সিটে প্রার্থী দিলেও একটি সিটেও তৃণমূল জয়ী হতে পারেনি। এখন এই যে চিঠি, এই চিঠিতে এই যে রিপন বোরার ইস্তফা, সেটা নিয়ে অনেকেই যেটা বলছেন যে যেহেতু লোকসভা ভোটে তৃণমূল অসমে কোনো খাতা খুলতে পারেনি, কোনো আসনে জয়ী হতে পারেনি, তো তার ব্যর্থতার দায় নিয়েই রিপন বোরা এই ইস্তফাটা দিয়েছেন কিংবা তৃণমূল ছাড়ার কথা লিখে পাঠিয়েছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে হতে পারে যে তিনি লোকসভা ভোটে হারের দায় মাথায় নিয়ে তৃণমূল ছাড়বেন বলে ঠিক করে চিঠিটা দিয়েছেন। তবে এই মুহূর্তে তৃণমূলের যা অবস্থা, যেভাবে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে তৃণমূল এই পশ্চিমবঙ্গতেই নড়বড়ে হয়ে গেছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ব্যাকফুটে চলে গেছেন, যেভাবে দেওয়ালে তার পিঠ ঠেকে গেছে, এই অবস্থায় রিপন বোরা ঠিকই বুঝেছেন যে আগামী দিনে তৃণমূল অসমে কি করবে সেটা পরের কথা, পশ্চিমবঙ্গেই থাকবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। এবং তৃণমূল যদি পশ্চিমবঙ্গে না থাকে তাহলে কি করে সর্বভারতীয় দল হবে, কি করে অসম দখল করবে, ত্রিপুরা দখল করবে, মণিপুর, মিজোরাম কিংবা গোয়া দখল করবে। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রিপন বোরা ঠিকই বুঝতে পেরেছেন, তিনি তো ঝানু রাজনীতিবিদ, কেননা এর আগে তিনি সেই অসমেই কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন, দীর্ঘদিন ধরে সভাপতিত্ব করেছেন। ফলে রাজনীতিটা অন্তত তিনি বোঝেন, এবং রাজনীতিটা বোঝেন বলেই কিন্তু তিনি বেশ বুঝতে পেরেছেন যে তৃণমূলের সামনের দিনগুলো, ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার। আর সেই কারণেই তিনি মানে কেটে পড়ছেন, এবং আরজিকর কাণ্ডের এই আবহে তিনি ইস্তফাপত্রটা পাঠিয়ে দিয়েছেন। এখন সত্যি সত্যি যদি ওই লোকসভা ভোটের পরাজয়ের দায় ঘাড়ে নিয়ে ইস্তফাটা তিনি দিতেন, তাহলে তো লোকসভা ভোটের রেজাল্টের কিছুদিন পরেই সেটা করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি কিন্তু কখন ইস্তফাপত্রটা পাঠালেন, যখন এই আরজিকর কাণ্ড নিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ জুড়ে মমতা সরকারের, তৃণমূল সরকারের একেবারে চিচিৎকার চলছে, সবাই থুথু করছে, সেই সময় কিন্তু তিনি এই ইস্তফাপত্রটা দিদিমণির কাছে পাঠালেন। আর এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে রিপন বোরাকে দিয়েই কি তাহলে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে তৃণমূলের যে ব্যাকফুটে যাওয়া, সেই ব্যাকফুটে যাওয়ার এবার উইকেট পতন শুরু হয়ে গেল। এতদিন তো তৃণমূল ব্যাকফুটে খেলেছে, ব্যাকফুটে খেলে উইকেট রক্ষার চেষ্টা করেছে,
কিন্তু ব্যাকফুটে খেলেও যে উইকেটটা আর ধরে রাখা যাচ্ছে না, সেটা কি এই যে রিপন বোরার ইস্তফাপত্র, সেই ইস্তফাপত্রে প্রমাণ হয়ে যাচ্ছে? এইখানে কিন্তু আরও একটা সন্দেহজনক ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে এই সুখেন্দু শেখর রায়কে নিয়ে। সুখেন্দু শেখর রায় তিনি কিন্তু নতুন করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে কটাক্ষ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন এবং তিনি অনলাইনে টুকুস করে একটা কথা লিখেছেন, একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, আর সেই মন্তব্যটা হচ্ছে ফরাসি বিপ্লব নিয়ে। তিনি কিন্তু মমতা সরকারকে মনে করিয়ে দিয়েছেন যে 14 জুলাই 1789 সালে বিক্ষোভকারীদের বাস্তিল দুর্গ পতনের পরেই কিন্তু ফরাসি বিপ্লব। এই যে রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডকে নিয়ে মানুষের এত ক্ষোভ, এত প্রতিবাদ, সমস্ত কিছুর মধ্যে কোথাও যেন সেই 1789 সালে ফ্রান্সে বাস্তিল দুর্গ পতনের পর যে ফরাসি বিপ্লব হয়েছিল, যে বিপ্লবের ফলে সেখানে একেবারে পরিবর্তন ঘটে গিয়েছিল, তারই কিন্তু এদিন ইঙ্গিত এই সুখেন্দু শেখর রায়কে দিতে দেখা গেছে। আর এই সুখেন্দু শেখর রায়ই কিন্তু চাপে পড়ে কিছুদিন আগে তার যে মমতা সরকারের সঙ্গে মতভেদ, মতফারাক, সেটা নিয়ে কিন্তু ঢোক গিলে ফেলেছিলেন। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই সুখেন্দু শেখর রায় কিন্তু এই যে আন্দোলন, এই যে প্রতিবাদ আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে তাকে সমর্থন জানিয়েছিলেন এবং তিনি কিন্তু কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেফতারেরও দাবি তুলেছিলেন। এবং তারপরেই যেটা দেখা গিয়েছিল যে লালবাজার থেকে নোটিশ পাঠানো হয়েছিল সুখেন্দু শেখর রায়কে, এবং সেই নোটিশের পরেই সুখেন্দু শেখর রায় হাইকোর্টে ছুটে যান এবং হাইকোর্টে ছুটে গিয়ে কোনো মতে তিনি গ্রেফতারিটা এড়ান, পুরো ব্যাপারটাকে তিনি সল্টে দেন, বলেন যে তার ভুল হয়েছে, এইরকম মন্তব্য করা তার ঠিক হয়নি। এই কথাগুলো বলার পরেই কিন্তু সুখেন্দু শেখর রায় কিছুদিন চুপ করেছিলেন, কিন্তু এদিন তিনি নতুন করে আবার অনলাইনে পোস্ট দিয়েছেন। আর পোস্ট দিয়ে এই যে বাংলা জুড়ে মানুষের এত ক্ষোভ, এত প্রতিবাদ আরজিকর কাণ্ডের বিরুদ্ধে, সে নিয়ে কিন্তু সেই ফরাসি বিপ্লবের কথাটা উল্লেখ করেছেন। আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে হয়তো সুখেন্দু শেখর রায়ও তৃণমূলের ভবিষ্যৎটা আঁচ করতে পারছেন, বুঝতে পারছেন যে মানুষের যেভাবে নবজাগরণ ঘটেছে, বাংলার মানুষ যেভাবে জেগে উঠেছে, তাতে বাংলায় কিন্তু আরও একবার পরিবর্তনের সময় চলে এসছে। বাংলায় কিন্তু আরও একবার পরিবর্তন হতে পারে, এবং হতে পারে বুঝেই কিন্তু সুখেন্দু শেখর রায়ের মতো লোকেরা আবার মুখ খুলতে শুরু করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে সুখেন্দু শেখর রায়ের এই যে নতুন করে ফরাসি বিপ্লবের কথা টেনে আনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করা, তাতে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তৃণমূলে সবে বিদ্রোহের অঙ্কুরোদ্গম হয়েছে, সবে তৃণমূলে আপাতত জল গরম হচ্ছে, জল ফুটতে শুরু করেছে। আর এই জল যখন গরম হয়ে ফুটতে ফুটতে চাপ বাড়াতে শুরু করবে, তখন তৃণমূল একেবারে সেই প্রেসার কুকারের সিটির মতো কিন্তু চিৎকার করতে শুরু করবে, এবং সেই সিটি কিন্তু তৃণমূলের জন্য মরণ সিটি হয়ে যেতে পারে। আর তারই যেন একটা ইঙ্গিত কিন্তু রিপন বোরার এদিনের যে ইস্তফাপত্র, সেই ইস্তফাপত্রের মধ্যে দেখা যাচ্ছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। তবে বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।